ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক দুঃখ প্রকাশ করছে। প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। চলছে নানা আয়োজন। মৃত্যুর দীর্ঘ 4 মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য। এই দিনের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব, কারণ সেখানে শুধু একজন নেতার শেষ বিদায় নয়, লুকিয়ে থাকতে পারে তেহরানের ভবিষ্যৎ রাজনীতির বড় এক ইঙ্গিত। ইরান একটা রেজিস্ট্যান্স, যে কোনো জায়গায় মাথা নত করে না, দাঁড়িয়ে আছে। এবং খামেনির যারা আছেন ওনাদেরকে আমি রেজিস্ট্যান্সের জায়গায় দেখি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ধারণা করা হচ্ছে আগামী জুলাইয়ের শুরুতেই স্পিকার ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ইরানি বিভিন্ন সংবাদ মাধ্যমের পৃথক প্রতিবেদন বলছে, আগামী 4 থেকে 9 জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের ব্যাপক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেবল রাজধানী তেহরানে 1.5 থেকে 2 কোটি এবং পুরো দেশ জুড়ে কয়েক কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো একে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে অভিহিত করছে। খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারত সহ বেশ কয়েকটি বন্ধু ভাবাপন্ন দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান। এর আগে গত 28 ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতি ও দীর্ঘ সূত্রতার পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়। সাদিরা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো। ইরানের ইতিহাসের অন্যতম আলোচিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 4 দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইরানকে মধ্যপ্রাচ্য বৈশ্বিক রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত করেন। তার নেতৃত্বে সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রযুক্তিগত অগ্রগতিতে ইরান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে নিহত হওয়ার 4 মাস পেরিয়ে গেলেও তার জানাজা অনুষ্ঠিত হয়নি। অবশেষে প্রয়াত এই নেতার রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের সময়সূচি ঘোষণা করেছে ইরান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনি, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 4 জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই অনুষ্ঠান 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশ্বের প্রায় 40টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক প্রতিনিধি এবং শিক্ষাবিদরা অংশ নেবেন। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেবে। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ 2 জুলাই তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। স্পিকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরও কয়েকজন সংসদ সদস্য ইরান সফর করতে পারেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক মুজিবুর রহমান সহ 4 সদস্য, এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে পীরজাদা হানজালাও জানাজার অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি, ফলে তাকে ঘিরে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাবার রাষ্ট্রীয় জানাজাই হতে পারে মোস্তফা খামেনির প্রথম প্রকাশ্য উপস্থিতির মঞ্চ। যদিও এই বিষয়ে এখনো ইরানের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর করছেন তিনি। আগামী 4 থেকে 9 জুলাই অনুষ্ঠিতব্য এই শেষকৃত্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন। ইরান একটা রেজিস্ট্যান্স, যে কোনো জায়গায় মাথা নত করে না, দাঁড়িয়ে আছে। এবং খামেনির যারা আছেন ওনাদেরকে আমি রেজিস্ট্যান্সের জায়গায় দেখি।
তারা শক্তভাবে দাঁড়িয়েছেন রাজনৈতিক জায়গা থেকে এবং কারো কাছে মাথা নত করেন না। এই জায়গা থেকে আমার রেসপেক্ট ট্রাইবিউট, এটা যেটা হাফিজ হুজুর ওই সময় গিয়েছিলেন ইরানে, আমাদের স্পিকার সাহেবও যাচ্ছেন, জামায়াত ইসলামের প্রতিনিধিও যাচ্ছে। আর আমার রানের যে সেরিমনিগুলো আছে সেখানে অংশগ্রহণ করবো, সাথে সাথে কোম একটা শহর আছে যেখানে জ্ঞান বিদ্যার সাগর বলা হয়ে থাকে, সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। ইরান অর্থাৎ আপনি নট অনলি যে খামেনি ইরান শাসন করতেছে অথবা শিয়ারা, ইরান একটা সিভিলাইজেশন। সো আই ওয়ান্ট টু ভিজিট দিস সিভিলাইজেশন অলসো, হু ইজ হোল্ডিং দিস সিভিলাইজেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড নাও, দিস ইজ দ্য খামেনি। সো আমি আমার ট্রাইবিউট প্রার্থনা এবং তার জানাজায় অংশ নিতে যাচ্ছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন ঢাকা 17 আসনে নির্বাচন করা ডক্টর খালিদুজ্জামান। প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান, চলছে নানা আয়োজন। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে বিশাল প্রতিকৃতি, রং করা এবং মঞ্চ নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শনিবার থেকে শুরু হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। আয়োজকদের ধারণা 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে জনগণকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত পানি, পানসহ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিদেশি রাষ্ট্র সরকারের প্রতিনিধিদের জন্য আলাদা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের ভাষ্য, প্রায় 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারেন। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষের তেহরানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপীয় দেশগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাজা কেন্দ্র করে তেহরান, কোম ও মাসাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর সরকারি ও বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকবে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। তেহরানের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে 9 জুলাই মাসাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। শেষকৃত্য এই দিনের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব, কারণ সেখানে শুধু একজন নেতার শেষ বিদায় নয়, লুকিয়ে থাকতে পারে তেহরানের ভবিষ্যৎ রাজনীতির বড় এক রহস্য। আগামী 9 জুলাই রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে লাখো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে। এই রাষ্ট্রীয় আয়োজন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেরও ব্যাপক নজর রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একজন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। দীর্ঘ সময় ধরে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এই অনুপস্থিতির কারণ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা রয়েছে। কেউ মনে করেন নিরাপত্তাজনিত কারণে তিনি আড়ালে আছেন, আবার কেউ বলছেন এটি হতে পারে রাজনৈতিক কৌশলের অংশ। তবে এসব দাবির কোনোটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে ঘিরে সবার কৌতূহল বেড়েছে। নতুন করে আরও জল্পনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, এখন পর্যন্ত ইরানের সরকার বা রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মোস্তফা খামেনি শেষকৃত্যে প্রকাশ্যে উপস্থিত থাকবেন। তাই বিষয়টি এখনও অনুমান এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত কখনো কখনো একটি উপস্থিতি কিংবা একটি অনুপস্থিতি বদলে দিয়েছে। আলী খামেনির শেষ বিদায়ও কি তেমন একটি মুহূর্ত হয়ে থাকবে? মোস্তফা খামেনি কি অবশেষে বিশ্বের সামনে আসবেন, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? এসব প্রশ্নের জট খুলবে খুব শীঘ্রই। তবে বিশ্লেষকদের মতে একটি বিষয় নিশ্চিত, ইরানের এই ঘটনা প্রবাহ শুধু একটি দেশের জন্য নয়, ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তো সবসময়ই ভালো ছিল। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। তো আমরা সেই দিক থেকে বিচার করলে অবশ্যই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। আমরা মনে করি এটা সর্বোচ্চ নেতার প্রতি আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেই হিসেবে উনি যাচ্ছেন। আর কে যাচ্ছে, বিরোধী দল বা অন্যরা দল, তারা ব্যক্তিগত পর্যায় থেকে যেতেই পারে, সেটা তো অবশ্যই তারা যেতে পারে। এখানে সরকারি সফরে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের স্পিকার যাচ্ছেন। যে সকল দেশে টাকা পাচার হয়েছে গত 17 বছরে, সেই দেশগুলোর নাম তো আপনারাও জানেন। সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সে সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়মকানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নাই, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে, যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। এইটা প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যে এতগুলো অন্যায় করে, অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে,
হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পূর্ণ হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে প্রক্রিয়াধীন। বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের তুলনায় একেবারেই ভিন্নভাবে চলাফেরা করেন মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জটিল নিরাপত্তা ব্যবস্থাগুলো তার সাথে থাকে। শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তার কাজে বিভিন্ন পর্যায়ে হাজারেরও বেশি সদস্য কাজ করে থাকেন। আর তার একেবারে কাছাকাছি অবস্থান করা নিরাপত্তা সদস্যরা মূলত ইরানের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষভাবে প্রশিক্ষিত সদস্যদের মধ্যে থেকে বাছাই করা হয়। বলা হয়ে থাকে যে তার গাড়িবহরও বিশ্বের অন্যতম রহস্যময় গাড়িবহরগুলোর একটি। সাধারণত সফরের সময় একই ধরনের একাধিক কালো রঙের গাড়ি একসাথে চলাচল করে থাকে, যাতে বাইরের কেউ সহজে বুঝতে না পারে যে আসলে তিনি কোন গাড়ির ভেতরে অবস্থান করছেন। ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর বিশেষ ইউনিটগুলো। বলা হয়ে থাকে এই বাহিনীর অনেক উচ্চপদস্থ কমান্ডোরা সরাসরি তার কাছাকাছি থাকেন। বিভিন্ন বিশ্লেষকদের মতে IRGC এতটাই শক্তিশালী যে এদেরকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এলিট ফোর্স হিসেবে ধরা হয়। এমনও বলা হয়ে থাকে যে তারা শুধু নিরাপত্তা দেওয়ার কাজই করে না, বরং ইরানের ভেতরে থাকা বিদেশি গোয়েন্দা এবং শত্রু দেশের বিভিন্ন নেটওয়ার্ক শনাক্ত করার ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ। বিশ্বের অনেক ধনী রাষ্ট্রনেতার মতো তিনি বিলাসবহুল প্রাসাদে বসবাস করেন না। তিনি তেহরানের পেস্টিওর স্ট্রিট এলাকার একটি অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত সুরক্ষিত কমপ্লেক্সে বসবাস করে থাকেন। বাইরে থেকে বাড়িটি দেখতে সাধারণ মনে হলেও এর চারপাশে বহু স্তরে নিরাপত্তা বলয় সক্রিয় থাকে। আধুনিক নজরদারি ক্যামেরা, বিশেষ সেন্সর, নিরাপত্তা চেকপয়েন্ট এবং বিভিন্ন বিশেষ ইউনিট 24 ঘন্টা এই এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। বলা হয়ে থাকে ইরানের অনেক গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি কমান্ড সেন্টারে স্যাটেলাইট যোগাযোগের পরিবর্তে মাটির নিচ থেকে নেওয়া বিশেষ তারের সাহায্যে সরাসরি যোগাযোগ করা হয়। এর ফলে বাইরের কোনো দেশের পক্ষে তাদের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতারা বিভিন্ন সময়ে বিশেষ বিমান ব্যবহার করে সফর করে থাকেন। সাধারণত ইরান এয়ারের বিশেষভাবে তৈরি করা বোয়িং 747 বিমানের পাশাপাশি মেরাজ এয়ারের বিশেষ কিছু বিমান ব্যবহার করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিমানগুলোকে সাধারণত ডুমসডে প্লেন বলা হয়, কারণ এই বিমানের ভেতরে বিশেষ কমান্ড সেন্টার রয়েছে। জরুরি প্রয়োজনে সেই কমান্ড সেন্টার থেকে দেশে থাকা যে কোনো মিলিটারি কমান্ড সেন্টারে সরাসরি যোগাযোগ করতে পারেন। বলা হয়ে থাকে এই বিমান যখন আকাশে থাকে তখন এই বিমানের নিরাপত্তায় MiG-29 যুদ্ধ বিমানের এক বিশাল বহর দেখা যায়। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময় বিমানগুলোর সাথে চীনের Z-20 যুদ্ধ বিমানকেও দেখা গিয়েছে। অবাক করার মতো বিষয় হলো মোস্তফা আলী খামেনি যখনই তার বাসভবন থেকে বের হন তখনই তার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কয়েক ধাপ শক্তিশালী করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়ে থাকে তার গাড়িবহরের উপরে আকাশপথে বিশেষ ধরনের রাডার বিমান থাকে। এই ধরনের বিমানের প্রধান কাজ হলো কয়েকশো কিলোমিটার দূর থেকে পুরো আকাশ স্ক্যান করা এবং যে কোনো অচেনা যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করা। যদি কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায় তাহলে সেই তথ্য দ্রুত বিভিন্ন কমান্ড সেন্টার এবং বিভিন্ন সামরিক ইউনিটের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে তিনি অত্যন্ত নিরাপদভাবে চলাফেরা করতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো মোস্তফা আলী খামেনি যেখানেই সফরে যান না কেন তার আগেই সেই এলাকার নিরাপত্তা কয়েক ধাপে পরীক্ষা করা হয়। স্থলপথ, আকাশপথ এবং যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ নজরদারি চালানো হয়। হাজার হাজার নিরাপত্তা সদস্য বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে থাকেন। অনেক সময় পুরো রাস্তা এবং আকাশপথ সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। শুধু গাড়ি কিংবা বিমান নয়, তার প্রতিটি সফর, প্রতিটি বৈঠক এবং প্রতিটি জনসমাগমকে ঘিরেও থাকে অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি ব্যবহার করেন মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। আর সেই কারণেই তার চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।